ঈশ্বস, যদি এখন আকাশে রংধনু উঠত তাহলে পরখ করে নিতাম আসলেই আমার আত্মার মৃত্যু হয়েছে কিনা। রংধনুর দিকে একবার তাকিয়ে দ্বিতীয়বার যদি তাকাতে মন না চায় তাহলেই ভেবে নিতে হবে আমার আত্মার মৃত্যু ঘটেছে। কিন্তু আপসোস এখন চাইলে ও আকাশে রংধনু উঠবে না। আমি চাই ও না এখন আকাশে রংধনু উঠুক, না হয় চাঁদ আর তারা দুজনেই হারিয়ে যাবে। তাহলে আমার আর রাতের আকাশটা উপভোগ করা হবে না। ঘড়িতে রাত 12টা। সেলিনা চৌধুরী হঠাৎই ঘুম থেকে উঠে পাগলের মতো হাঁফাতে লাগল। তার শরীর থেকে টপটপ করে ঘাম পড়ছে। আর মিনমিন করে বলছে, না জেনিয়া, তুমি আমার মাহিনকে কিছু বলবে না। ও সত্যিটা জানলে আমার থেকে দূরে সরে যাবে। আমি আমার ছেলেকে হারাতে পারব না। ও আমার প্রথম সন্তান। অনেক কষ্ট করে ওকে আমি সবার থেকে দূরে সরিয়ে রেখেছি, বুকে আগলে রেখেছি এতটা বছর ধরে। ও আমার প্রথম মা হওয়ার অনুভূতি। নিজেকে শান্ত করার জন্য উনি টেবিলের উপর রাখা এক গ্লাস পানি নিমিষেই শেষ করে ফেলল। উনাকে দেখেই মনে হচ্ছে উনি কোনো দুঃস্বপ্ন দেখেছে। উনার ভেতরে কোনো চাপা ভয় কাজ করছে। তড়িৎ বেগে উনি বিছানা থেকে উঠে মাহিনের রুমের দিকে হাঁটা ধরল। উদ্দেশ্য মাহিনকে দেখে আসা। মাহিনের রুমে গিয়ে দেখে মাহিন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে আকাশের দিকে তাকিয়ে সে তার সব সুখ, দুঃখ, যন্ত্রণা, পাওয়া না পাওয়া, রাগ, অভিমান, চাপা কষ্ট সবকিছুর হিসাব নিকাশ মিলাতে ব্যস্ত। সেলিনা চৌধুরী ছেলের পাশে দাঁড়িয়ে ছেলের কাঁধে হাত রাখে। কাঁধে কারো স্পর্শ পেয়ে মাহিনের ধ্যান ভাঙ্গে। পাশে তাকিয়ে দেখে তার মম দাঁড়িয়ে আছে। মাহিন জোরপূর্বক একটা হাসির রেখা টেনে তার মমকে উদ্দেশ্য করে বলে, মম তুমি এত রাতে এখানে? ঘুমোও নি এখনো? সেলিনা চৌধুরী ঘুম আসছিল না, তাই ভাবলাম তোর সাথে গল্প করি। মাহিন অফকোর্স মম। চলো আজ মা ছেলে জমিয়ে আড্ডা দেই। সেলিনা চৌধুরী মাহিনের দু গালে হাত দিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল, জেনিয়াকে এখনো ভালোবাসিস? মাহিন কিছু বলল না। চোখের পানি লুকানোর জন্য মমের কাছ থেকে নিজেকে সরিয়ে নিল। সেলিনা চৌধুরী প্লিজ বেটা বল। দরকার হলে আমি জেনিয়ার সাথে কথা বলবো। আমি আমার ছেলেকে এমন মনমরা দেখতে পারবো না। মাহিন নীরবতা ভেঙ্গে বলল, কথা বলে কোনো লাভ নেই মম। সি ইজ অলরেডি ম্যারিড। খুব সুখে আছে সে। টুইন বেবি হয়েছে ওর। সেলিনা চৌধুরী আকাশের দিকে তাকিয়ে বলল, জানো বেটা, পৃথিবীতে কিছু কিছু মুখোশধারী মানুষ থাকে। তারা পৃথিবীকে তাদের ভালো রূপটা দেখায়, আর খারাপ রূপটা ক্ষণিকের জন্য আড়াল করে রাখে। যখন তাদের কার্যসিদ্ধি হয়ে যায় তখনই তারা আসল রূপটা দেখায়। খুব ভয়ঙ্কর সেই রূপ। তাদের ভালো মুখোশের আড়ালে লুকিয়ে থাকে স্বার্থ, লোভ, প্রতিহিংসা, প্রতিপই। যখনই তাদের আসল রূপটা সামনে চলে আসবে তখনই আমাদের উচিত তাদের থেকে দূরে সরে যাওয়া, তাদেরকে জীবন থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলা, আবার নতুন করে পথ চলা। তুমি হয়তো এখন বলবে, নতুন করে পথ চলব কিভাবে? পথ চলার জন্য তো একজন সঙ্গী দরকার। সেই সঙ্গীটা ও যদি মুখোশধারী হয়? তাই আমি তোমাকে বলতে চাই, কখনো অতি ভক্তিতে বিশ্বাস করবে না। যখন দেখবে কেউ তোমার সাথে স্বাভাবিকের তুলনায় বেশি ভালো ব্যবহার করছে যা তোমার একদমই ভালো লাগছে না, তখনই তুমি বুঝে নিবে তার মধ্যে ছলনা আছে। পৃথিবীতে সব মানুষ একরকম হয় না। কারো চোখের দিকে তাকিয়ে তুমি পড়ে নিতে পারবে তার মনে কি আছে।
আর কারো চোখের দিকে তাকালে তুমি অলোক ধাঁধায় হারিয়ে যাবে। সত্যিটা নির্মম হলেও আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, জেনিয়া তোমার জন্য বেস্ট ছিল না। তার ভালো মানুষের আড়ালে একটা মুখোশ ছিল, যেটা তুমি ধরতে পারনি। তুমি শুধুমাই ওর প্রয়োজন ছিলে, প্রিয়জন ছিলে না। অতি ভক্তিতে ডুবে গিয়েছিলে তুমি। সে অনেক লোভী ছিল। ওর লোভ ছিল তোমার প্রতিপবিতে। যখন দেখেছে সেটা অনিশ্চিত তখনই সে লেজ গুটিয়ে পালিয়েছে। সে ভেবেছে তুমি বাহিরে চলে গেছ, তোমার ফিরে আসাটা হয়তো অনিশ্চিত। আমি তোমাকে কখনো কোনো কিছুর জন্য জোর করিনি। হ্যাঁ, তবে একটা জোর করেছিলাম 10 বছর আগে। তোমার আপই থাকা সত্ত্বেও তোমাকে আমি ব্যাংকক পাঠিয়ে দিয়েছিলাম। ধরে নিতে পারো তোমার ভালোর জন্যই এটা করেছি। তোমার ক্যারিয়ারের জন্য করেছি। কিছুটা থেমে আবার বলল, আমি তোমাকে কখনো বলবো না যে নতুন কাউকে সঙ্গী হিসেবে বেছে নাও। বিয়ে করো, সংসার করো। আমি জোর করে তোমার উপর কিছু চাপাতে চাই না। তাই তোমাকে রেখে তোমার ছোট ভাইয়ের বিয়ে দিচ্ছি। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে চলো, আমার কোনো অভিযোগ নেই। মাহিন এতক্ষণ তার মায়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ তার মাকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলল, মম, আমার কি দোষ ছিল বলো তো? আমি তো জেনিয়াকে সেই ক্লাস 10 থেকেই পাগলের মতো ভালোবেসেছিলাম। হয়তো মাঝখানে ওকে না জানিয়ে আমার ব্যাংকক যেতে হয়, কিন্তু ওইখানে গিয়ে তো 1 মিনিটের জন্যে ও যোগাযোগ বন্ধ করিনি। ওর যখন যা প্রয়োজন হতো সেসব আমি ওইখানে থেকেই পূরণ করেছি। জানি না কি হয়েছে, হঠাৎ ও আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি আদৌ জানি না মম, সে আমাকে কেন ছেড়ে গিয়েছে। সেলিনা চৌধুরী মনে মনে বলতে লাগলো, জেনিয়া কেন তোমাকে ছেড়ে গিয়েছে সেটা শুধু আমি জানি বেটা। সে তোমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত ছিল। সে ভেবেছিল আমাদের এত বড় সাম্রাজ্য শুধু মিনারই ভোগ করবে, এতে তোমার কোনো ভাগ নেই। তাই সে তোমাকে ছেড়ে দিয়েছে। ওর লোভ ছিল তোমার টাকা পয়সায়। তোমার প্রতি ওর কোনো লোভ ছিল না। ওই দিন জেনিয়া সবটা শুনে নিয়েছিল। আমাদের জীবনের সবচেয়ে অপ্রিয় সত্যটা, যেটা জানলে তুমি খুব কষ্ট পাবে বেটা। হয়তো আমাদের ছেড়ে চলে যাবে। এই বয়সে আমি সন্তানহারা হতে চাই না। তোমাকে যে আমি নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। সেলিনা চৌধুরী মাহিনের পিঠে চাপড় দিতে দিতে বলল, বেটা, কিছু সত্য অজানা থাকাই ভালো। এতেই সবার মঙ্গল। যে চলে গেছে তাকে নিয়ে আর ভেবো না। মনের দরজা খুলে দাও। কেউ না কেউ এসে ধরা দিবে তোমার পৃথিবীটাকে রাঙিয়ে দিতে। সব মেয়েরা সমান হয় না। তাই মেয়েদের প্রতি রাগ, ঘৃণা কমিয়ে ফেলো। মেয়েরা হলো ভালোবাসার বস্তু, ঘৃণার বস্তু না। মাহিন তার মমকে ছেড়ে খাটে এসে বসে পড়ল। সেলিনা চৌধুরী ও তার ছেলের পাশে বসে পড়ল আর বলল, বেটা, শুয়ে পড়ো। কাল সকাল থেকেই তো আবার হসপিটাল নিয়ে বিজি হয়ে পড়বে। মম, তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মাহিন কিছু না বলেই তার মোমের কোলে শুয়ে পড়ল। সেলিনা চৌধুরী খুব যত্ন করে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, এটাই তো স্বর্গীয় অনুভূতি। যখন সন্তানরা তার মায়ের কোলে মাথা রেখে নিজেকে নিশ্চিত মনে করে, তৃপ্তির ঘুম ঘুমায়, তখন এর থেকে বড় পাওয়া একজন মায়ের আর কি হতে পারে? সেলিনা চৌধুরী মাহিনের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগল,
কত নিষ্পাপ আমার ছেলের মুখটা। আল্লাহ আমার ছেলেটাকে এও মায়া দিয়ে বানিয়েছে যে একবার তাকালে বারবার তাকাতে মন চায়। বেটা, তোমাকে আর কষ্ট পেতে হবে না, তোমার মম তোমার জন্য চাঁদ এনে দিবে। তোমার তো চাঁদ খুব পছন্দ। আকাশের চাঁদ এনে দিতে পারবো না ঠিকই, কিন্তু মানব চাঁদ তো এনে দিতে পারি। চাঁদ যেমন তার নিজস্ব আলো দিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করে রাখে, তেমনি মানব চাঁদও তার নিজস্ব আলো দিয়ে তোমার জীবন আলোকিত করে দিবে। চাঁদের মতো বউ আনব তোমার জন্য। ভোর 5টা। অ্যালার্মের প্রকট আওয়াজে চাঁদনির ভ্রু কুঁচকে আসে। কোনো রকমে হাতিয়ে ঘড়ির অ্যালার্মটা অফ করে। কাল রাতে স্লিপিং পিলের ডোজটা করা ছিল, তাই আজ তার অসম্ভব খারাপ লাগছে। খুব ঘুমও পাচ্ছে। কোনো রকম আড়মোড়া ভেঙ্গে বিছানা থেকে উঠে পড়ে সে হেলে দুলে ওয়াশরুমে যায়। প্রায় 20 মিনিট পর ওয়াশরুম থেকে করে বের হয়। উদ্দেশ্য নামাজ পড়া। নিজের উপর কন্ট্রোল রেখে নামাজটা পড়ে নেয় চাঁদনি। ধপাস করে আবার বিছানায় গা এলিয়ে দেয়। লাবিবা আর কায়রা শান্তিতে ঘুমাচ্ছে ওর পাশে। সকাল 9টা। কায়রা সেই কখন থেকে চাঁদনিকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে হাঁফাতে শুরু করেছে, সেদিকে চাঁদনির বিন্দুমায় ভ্রুক্ষেপ নেই। সে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে। ওইদিকে ব্রেকফাস্ট টেবিলে সবাই অপেক্ষা করছে চাঁদনির জন্য। এক পর্যায়ে লাবিবা এসে চাঁদনির গায়ে পুরো 1 গ্লাস পানি ঢেলে দেয়। চাঁদনি এবার ধরপড়িয়ে ঘুম থেকে লাফ দিয়ে ওঠে। ওইদিকে লাবিবা আর কায়রা হেসে কুটি। চাঁদনি রাগী কণ্ঠে বলে উঠল, লাবুর বাচ্চা, আবার আগের অভ্যাস চালু করে দিয়েছিস? আগে ও একটু শান্তিতে ঘুমোতে দিতি না, আর এখন ও দিচ্ছিস না। লাবিবা, কয়টা বাজে খবর আছে আপনার? একটু পরেই ঘন্টার কাঁটা 10টার কোঠায় গিয়ে পৌঁছাবে। আজ আপনার হসপিটালের প্রথম দিন আর আপনি গভীর তন্দ্রায় আচ্ছন্ন। এক ভ্রু উঁচু করে। চাঁদনি লাবুর বাচ্চা, যখন ঘন্টার কাঁটাটা 8টার কোঠায় ছিল তখন শুধু 1 গ্লাস না পুরো 1 বালতি পানি এনে ঢেলে দিতি, এখন আমার 12টা বাজিয়ে দাঁত কেলিয়ে হাসতে খুব ভালো লাগছে। আল্লাহই জানে আজ আমার কপালে কি আছে, বলেই টান ওয়েজনা নিয়ে দৌড় লাগালো ওয়াশরুমে। কিছুক্ষণ পরই ওয়াশরুম থেকে জামা কাপড় পাল্টে বের হয় চাঁদনি। সাদা গাউনের উপর সাদা এপ্রনটা পরে নিচে হাঁটা ধরে, সাথে কায়রা আর লাবিবাও। কোনো রকমে শুকনো একটা স্যান্ডউইচ গিলে বের হয়ে পড়ে চাঁদনি। কিন্তু চোখে তার অসম্ভব ঘুম। গাড়ির সামনে গিয়ে দেখে আয়মন অলরেডি গাড়িতে বসে আছে। আয়মনের পাশে চাঁদনি বসে পড়ল আর ব্যাক সিটে কায়রা। গাড়িতে কেউ কোনো কথা বলেনি, সবার চোখ সামনের দিকে। চাঁদনির এইদিকে হাত পা কাঁপছে। কাল মাহিনের যে রূপ দেখেছে, আজ দেরি হওয়ার জন্য যদি তাকে আরো ভয়ঙ্কর রূপ দেখতে হয় তাহলে কি হবে তার? নূর রাগ করলে ও এমন ভয়ঙ্কর রূপ ধারণ করত। তখন চাঁদনির হাওয়া বেলুনের মতো ফুস হয়ে মাটিতে গড়াগড়ি খেত। আজ তো আইমন ভাইয়া ওর সাথে আছে। আল্লাহই জানে কি হয়। কিছুক্ষণ পরেই গাড়ি পৌঁছে গেল হসপিটালের সামনে। চাঁদনি গাড়ি থেকে নেমেই জোরে একটা শ্বাস নিল। তার ঘুমের রেশ এখনো কাটেনি। আয়মন, কায়রা, চাঁদনি তিনজনই হসপিটালের ভিতর হাঁটা ধরল। আয়মন চাঁদনিকে উদ্দেশ্য করে বলল, চাঁদ, আগে আমাকে ওই ছেলেটির চেম্বারে নিয়ে চল। চাঁদনি মাথায় পাশ ওপাশ ঝাঁকিয়ে হ্যাঁ বুঝাল। মাহিনের চেম্বারের সামনে গিয়েই আয়মন থমকে যায়। চোখ পুরো লাল হয়ে গেছে।
সামনে যা দেখছে তা হয়তো বিশ্বাস করতে পারছে না। ওই দিকে মাহিন রোগী দেখা নিয়ে ব্যস্ত আর মনে মনে চাঁদনির উপর রাগে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গকে গরম করে ফেলেছে। যখন তখন লাভার রূপ ধারণ করতে পারে। হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল, 10টা বেজে গেছে অথচ চাঁদনি মেয়েটার সাথে খবর নেই। ওই দিকে উনার চেম্বারের সামনে রোগীর লাইন পড়ে গেছে। ইররেসপন্সিবল মেয়ে একটা। প্রথম দিন থেকে এই মেয়েকে নিয়ে আমার ডাউট ছিল। এই মেয়ে কোনো কাজেরই না। কেন যে ড্যাড মেয়েটাকে এও ভরসা করতে গেল আল্লাহ মালুম। আজ আসুক এই মেয়ে। দেরি করে আসার শাস্তি কতটা কঠোর হতে পারে তা হাড়ে হাড়ে টের পাইয়ে দিব। ডেবিল মার্কা হাসি দিয়ে চাঁদনি আয়মনকে মাহিনের চেম্বারটা দেখিয়ে দিয়েই দৌড় লাগালো তার চেম্বারের সামনে। চাঁদনির খুব ইচ্ছে হচ্ছিল মাহিনকে একটিবার দেখার, কিন্তু এখন তা মোটেও সম্ভব না। কারণ তার কেবিনের সামনে রোগীর লাইন পড়ে গিয়েছে। তার হাতে একদমই সময় নেই আয়মনের সাথে গিয়ে মাহিনকে দেখে আসার। রোগীর লাইন শেষ হতে হতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে। কথায় আছে না সেবার ধর্ম বড় ধর্ম। সেই ধর্মের কাছে নিজস্ব চাওয়া বা অনুভূতির কোনো জায়গা নেই। জায়গা আছে শুধু মনুষ্যত্বের। যেখানে একজন মানুষকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার লড়াই চলে। আয়মন মাহিনের চেম্বারে ঢুকে পড়ল। আয়মনকে দেখে মাহিন কিছুটা অবাক হল। কারণ বলা নেই কওয়া নেই, হুট করে কোনো আগন্তুক এসে চেম্বারে ঢুকে পড়ল। মাহিন কিছু বলতে যাবে তার আগেই আয়মন বলে উঠল, আমি আয়মন আহমেদ। চাঁদের ফুফাতো ভাই। মাহিন চাঁদ মানে চাঁদনি? এক ভ্রু উঁচু করে। আয়মন ইস। মাহিন সরি, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। প্লিজ হ্যাভ এ সিট। হালকা হেসে। আয়মন অবশ্য না চেনারই কথা। তবে তোর, তোমার চেহারাটা আমার খুব চেনা। বলেই বসে পড়ল। মাহিন চেনা মানে? আমি তো কখনো আপনাকে দেখিনি। হাবলা মার্কা ফেস নিয়ে। আয়মন তুমি আমাকে দেখোনি, বাট আমি তোমাকে দেখেছি। সেই ছোটবেলা থেকে। আচ্ছা বাদ দাও এসব কথা। আমরা সমবয়সী হব, আপনি না তুমি করে বললে খুশি হব। মাহিনের মাথায় কিছুই ঢুকছে না, তবে তুমি করে বলতে হবে জাস্ট এতটুকুই ঢুকল। আয়মন এবার মাহিনকে উদ্দেশ্য করে বলল, যদি তুমি কিছু মনে না করো তাহলে কি আমরা বন্ধু হতে পারি? মাহিন কিছুটা ভেবে বলল, হোয়াই নট। হাত বাড়িয়ে। আয়মন ও হাত বাড়িয়ে দিল। তাহলে এবার থেকে তুই করে বলবো। তুই ভাষার চেয়ে মধুর কোনো ভাষা পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আয়মন আরও কিছু বলতে যাবে তার আগেই ফোন বেজে উঠল। সাব্বির কল করেছে। ফোনটা রিসিভ করার সাথে সাথেই ওই পাশ থেকে সাব্বির বলে উঠল, ভাই প্লিজ একবার অফিসে আয়। আমার মাথায় কিছুই ঢুকছে না। বাবা এও ফাইল হাতে ধরিয়ে দিয়ে গেছে। আগা মাথা কিছুই বুঝছি না। তবে ফাইলগুলো দেখে মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট। না বুঝে কিছু করতে গেলেই ক্যাচাল হয়ে যাবে। তুই প্লিজ জলদি আয়। এক নিঃশ্বাসে। আয়মন রাখো, আমি আসছি। আয়মন ফোনটা কেটে মাহিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, হারানো জিনিস ফিরে পাওয়ার আনন্দটাই আলাদা।
এই আনন্দটা পৃথিবীর সব আনন্দকে হার মানায়। জানি না কতটুকু ফিরে পেয়েছি, তবে এবার আর হারাতে দেব না। যদি ফ্রি থাকিস আজ বিকেলে ক্যাফেটেরিয়ায় চলে আছিস। আমি অপেক্ষায় থাকব। বলেই হাঁটা ধরল। মাহিনের সব কথা মাথার উপর দিয়ে গিয়ে শূন্যে ভাষা শুরু করল। মাহিন মনে মনে বলল, বন্ধু হলে মন্দ হয় না, তবে ওর কথাগুলো খুবই রহস্যজনক। এখন এসব ভেবে কাজ নেই, আগে মিস চাঁদনির একটা ব্যবস্থা করে আসি। চোখ লাল করে আয়মন চাঁদনির চেম্বারের সামনে গিয়ে দেখল চাঁদনি পেশেন্ট দেখতে দেখতে হাঁফিয়ে উঠেছে। তাই সে আর চাঁদনিকে বিব্রত করল না। তাছাড়া ওইদিকে সাব্বির ওর জন্য অপেক্ষা করছে, তাই সে দ্রুত হসপিটাল থেকে প্রস্থান নিল। আর চাঁদনিকে ছোট্ট একটা টেক্সট করে দিল, যাতে লেখা ছিল প্ল্যান সাকসেসফুল। আয়মন গাড়ির স্টিয়ারিংয়ে মাথা রেখে মিনমিন করে বলতে লাগল, নূর, আমি জানি তুই মরিসনি, তুই মরতেই পারিস না। মাহিনের মাঝেই তুই বেঁচে আছিস। আত্মা দুটো হলে ও শরীরের গঠন আর রক্ত কিন্তু এক। তবে জানি না তোর মতো মন মানসিকতা, চিন্তাধারা, মানুষকে খুব সহজে আপন করে নেওয়ার মতো মহৎ গুণগুলো মাহিনের মাঝে উপস্থিত আছে কিনা। যদি রক্ত এক হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তোর সব গুণগুলো ওর মাঝে থাকবে। আগে যখন কোনো প্রবলেমে ফেসে যেতাম তখন তুই এসে আমার হাত ধরে বলতি, আয়ু আমি আছি, টেনশন নিস না। তখন একটা অদ্ভুত ভরসা আমার মধ্যে কাজ করত। সেই ভরসাটাই আজ আমি মাহিনের হাত ধরে পেলাম। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি ওর দিকে। জানি না কতটুকু গ্রহণ করেছে, তবে আজ বিকেলেই প্রমাণ পাব নূর আর মাহিনের মাঝে আদৌ কোনো তফাত আছে কিনা। বলেই সানগ্লাসটা চোখে দিয়ে গাড়ি স্টার্ট করে দিল। ওইদিকে মাহিন পুরো কিলার লুক নিয়েছে। ব্ল্যাক শার্ট, সাথে ইন করা ব্ল্যাক জিন্স, হাতে ব্র্যান্ডেড ব্ল্যাক ওয়াচ, চুলগুলো খুব সুন্দরভাবে স্পাইক করা, ঠোঁটে একটা শয়তানি হাসি ঝুলিয়ে মাহিন চলে গেল চাঁদনির কেবিনের সামনে। উদ্দেশ্য চাঁদনিকে শাস্তি দেওয়া। চাঁদনির চেম্বারের সামনে গিয়েই হঠাৎ মাহিন থেমে যায়। কিছুটা পিছিয়ে জানালার কাছে গিয়ে নিজেকে আড়াল করে নেয়। জানালা দিয়ে সে চাঁদনির চেম্বারে কিছু একটা দেখছে, যা তার চোখকে পুরো মুগ্ধ করে দিয়েছে। মাহিন চাঁদনিকে দেখছে। চাঁদনি তার সামনে বসে থাকা রোগীর সাথে হেসে হেসে কথা বলছে আর প্রেসক্রিপশন লিখছে। পাখার নিচে থেকে ও কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। প্রতিটা ঘামের বিন্দুকে এক একটা মুক্ত মনে হচ্ছে। হালকা রোদের আলোয় ঘামগুলো মুক্তোর মতো জল জল করছে। এক কথায় যাকে বলে চোখ ধাঁধানো সৌন্দর্য। আচ্ছা, ঘামালে ও কি মেয়েদের দেখতে এও অপরূপা লাগে? সিল্কি লম্বা চুলগুলো ও পাখার বাতাসে উড়ছে, সব মিলিয়ে মুগ্ধ হওয়ার মতো। মাহিন হঠাৎ খেয়াল করল তার বুকে ধুকপুক আওয়াজ হচ্ছে। এই আওয়াজটার সাথে সে প্রথমবারের মতো পরিচিত হচ্ছে। এই আওয়াজটা হওয়ার সুনির্দিষ্ট কারণ সে খুঁজে পাচ্ছে না। তাই সে জানালা থেকে সরে চাঁদনির চেম্বারে প্রবেশ করতে নিলেই সে খেয়াল করল আওয়াজটা ক্রমশ বাড়ছে। অন্যদিকে চাঁদনি প্রথম থেকেই কারো উপস্থিতি টের পাচ্ছে। তার হার্টবিট জাগান দিয়ে দিচ্ছিল তার ভালোবাসার মানুষটার উপস্থিতি। সে আঁচ করতে পারছে মাহিন তার আশেপাশেই আছে। নূর যখন চাঁদনির আশেপাশে থাকত তখন ও ঠিক সেই অনুভূতি হতো। চাঁদনি যেই না চোখ উঠিয়ে সামনের দিকে তাকাল, সাথে সাথেই তার হার্টবিট করতে করতে ফেটে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে।
কারণ আজ মাহিনকে অসম্ভব সুন্দর লাগছে। চাঁদনির ব্ল্যাক কালার খুব পছন্দ। ব্ল্যাক কালারটাতে মাহিনকে পুরোপুরি নূরের মতো লাগছে। চাঁদনি হঠাৎ বসা থেকে দাঁড়িয়ে পড়ল। মাহিন তার বুকের বাঁ পাশের অসহনীয় সেই আওয়াজটাকে অগ্রাহ্য করে চাঁদনির দিকে চোখ লাল করে তাকালো আর বলল, আপনার হসপিটালে আসার এক্সিট টাইম কয়টা? চাঁদনি তোতলিয়ে বলল, 9টা। মাহিন, তো আপনি এসেছেন কয়টায়? রাগী কণ্ঠে। চাঁদনি কিছু বলার সাহস পাচ্ছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাহিন এবার চাঁদনির দিকে আরেকটু ঝুঁকে বলল, আনসার মি ড্যাম ইট। চিৎকার দিয়ে। চাঁদনির এবার চোখে একরাশ ভয় নিয়ে মাহিনের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছিল স্যার। আম সো সরি স্যার। মাহিন এবার কর্কশ কণ্ঠে বলে উঠল, ঘুম থেকে উঠতে লেট হওয়ার কারণ কি? সারা রাত কি তন্দ্রা বিলাস করেন? নাকি বয়ফ্রেন্ডের সাথে কথা বলে সময় কাটান? মাহিনের শেষের কথাটা চাঁদনির খুব গায়ে লেগেছে, তাই সে মাহিনকে উদ্দেশ্য করে বলল, স্যার প্লিজ আমার পার্সোনাল ম্যাটার নিয়ে কোনো প্রশ্ন করবেন না। আপনার যদি মনে হয় আমি ভুল করেছি, তো আপনি আমাকে শাস্তি দিতে পারেন। মাহিন এবার ঝাঝালো কণ্ঠে বলল, মিস চাঁদনি, কোনোটা আপনার পার্সোনাল ম্যাটার? হসপিটালে লেট করে আসাটা কি আপনার পার্সোনাল ম্যাটারের মধ্যে পড়ে? আপনি শুধু ভুল করেননি, অনেক বড় ভুল করেছেন। তার শাস্তি আপনাকে পেতেই হবে। আপনার জন্য রোগীদের অনেক কষ্ট পেতে হয়েছে। চাঁদনি মাহিনের দিকে তাকিয়ে বলল, কি শাস্তি বলুন? মাহিন, যতক্ষণ পর্যন্ত রোগীদের সিরিয়াল শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এক কদমও বাহিরে রাখতে পারবেন না। আশা করছি রাত 10টার আগে রোগীদের সিরিয়াল শেষ হবে না। হসপিটালের সব ডক্টররা সন্ধ্যার আগেই তাদের রোগী দেখা শেষ করে চলে যাবে। যদি তারা সন্ধ্যার আগে রোগীদের সিরিয়াল শেষ করতে না পারে তাহলে কাল বাকি রোগীদের সিরিয়াল শেষ করবে। কিন্তু আপনাকে আজকের মধ্যেই সব রোগীদের সিরিয়াল শেষ করতে হবে। আর এটাই আপনার উপযুক্ত শাস্তি, গট ইট? চাঁদনি মাহিনের দিকে তাকিয়ে ভাবতে লাগল, যদি তুমি জানতে, তোমার ওই নীলাভ চোখের দিকে তাকিয়ে আমি হাসি মুখে সব শাস্তি সহ্য করে নিতে পারি। চাঁদনি তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে একটা মলিন হাসি দিয়ে বলল, ইয়েস গট ইট। মাহিন হনহন করে চেম্বার থেকে বের হওয়ার সময় কায়রার মুখোমুখি হয়ে যায়। মাহিন কায়রাকে পাশ কাটিয়ে চলে যায়। কায়রা এতক্ষণ হসপিটালের ফার্মেসিতে রোগীদের জন্য মেডিসিন নিতে গিয়েছিল, তাই সে চাঁদনির শাস্তির ব্যাপারে কিছুই জানে না। ওইদিকে মাহিন তার চেম্বারে গিয়ে রাগে গিজগিজ করতে লাগল আর বলল, মেয়েটাকে এও বড় শাস্তি দিলাম, তারপর ও কেমন হেসে উড়িয়ে দিল। এখনও তো টের পাননি মিস চাঁদনি, যখন সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে তখন টের পাবেন। আপনার সব হাসি তখন ভয় ফুস হয়ে যাবে। বিকেল 5টা। মাহিন হসপিটাল থেকে বের হওয়ার সময় চাঁদনির চেম্বারের সামনে উকি দিয়ে দেখল, চাঁদনি একজন রোগীর ইসিজি করছে, হার্টের অবস্থা জানার জন্য। মাহিন খেয়াল করল চাঁদনি তার চুলগুলো গুটিয়ে একটা খোপা করে রেখেছে। চোখের সামনে ছোট ছোট অবাধ্য চুলগুলো বারবার দোল খাচ্ছে। আর চাঁদনি বিরক্তি নিয়ে চুলগুলো কানের পিছে গুজে দিচ্ছে। তার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। তারপরও চাঁদনির চেহারায় একটা অদ্ভুত মায়া কাজ করছে। মাহিনের হার্ট আবার বিট করা শুরু করে দিয়েছে। অসহ্য এক যন্ত্রণা হচ্ছে, তাই সে দ্রুত প্রস্থান নিয়ে সোজা গাড়িতে গিয়ে বসল। মাহিন ড্রাইভ করছে আর মিনমিন করে বলছে, যখনই ওই মেয়েটার কাছাকাছি থাকি তখনই একটা অসহ্য যন্ত্রণা হয় বুকে।
জেনিয়ার কাছাকাছি অনেকবারই গিয়েছিলাম কিন্তু কখনো এমন যন্ত্রণা হয়নি। মেয়েটার চোখে মুখে অনেক মায়া যা আমাকে বারবার টানে। একটা অদ্ভুত অনুভূতি হয়। এই অনুভূতির কি নাম দেওয়া উচিত তা আমার জানা নেই। বিকেল 5টা। কায়রা চাঁদনির সাথে রাগ করে গাল ফুলিয়ে বসে আছে। কারণ চাঁদনি একটু আগেই কায়রাকে বলেছে বাড়ি চলে যাওয়ার জন্য। চাঁদনি তার রোগীদের সিরিয়াল শেষ করে একেবারে বাড়ি ফিরবে। কায়রা চাঁদনির এমন প্রস্তাবে রাজি না, তাই সে গাল ফুলিয়ে বসে আছে। চাঁদনি অনেক জোর করে কায়রাকে বাড়ি পাঠিয়ে দেয়। হসপিটালে সে একা। সব ডক্টররা তাদের সিরিয়াল শেষ করে বাড়িতে চলে গেছে। চাঁদনির তার প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ও রোগীদের সেবা চালিয়ে যাচ্ছে। কাল রাতের স্লিপিং পিলের কড়া ডোজ তার পুরো মাথাকে অসাড় করে দিয়েছে। অন্যদিকে আয়মন আর মাহিন মুখোমুখি বসে আছে ক্যাফেটেরিয়ায়। মাহিন কফিতে চুমুক দিচ্ছে আর ফোনে কিছু একটা করছে। আয়মন শুধু মাহিনকে দেখছে। মাহিন ফোন থেকে চোখ উঠিয়ে আয়মনের দিকে তাকিয়ে বলল, জানিস আয়মন, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে। হিজ নেম ইজ সাদমান। ও একজন এমবিবিএস ডক্টর। এখন আমেরিকাতে আছে। কিছুদিন বাদেই দেশে ব্যাক করবে। আম সো এক্সাইটেড। সেই ছোটবেলা থেকেই আমরা দুজন একসাথে বড় হয়েছি। আতনার সম্পর্ক আমাদের মাঝে। কিন্তু ক্যারিয়ারের কথা চিন্তা করে দুজনকে আলাদা হয়ে যেতে হয়। সে চলে যায় আমেরিকা আর আমি ব্যাংকক। ওর সাথে একদিন কথা না বললে খুব অস্বস্তি হয়। একটা দীর্ঘ শ্বাস ছেড়ে আবার বলতে শুরু করে, এখন আমার দুটো বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। সাদমানের সাথেও তোর পরিচয় করিয়ে দিব। সে খুবই জেন্টেল আর মিশুক। মাহিন এমনভাবে কথাগুলো বলছে মনে হয় যে সামনের ব্যক্তিটা তার দীর্ঘদিনের চেনা। তার কথার মধ্যে কোনো জোরতা কাজ করছে না। মায় 15 মিনিটের মধ্যেই মাহিন আয়মনকে আপন করে নিয়েছে। আয়মন মুচকি হেসে মনে মনে বলল, তাহলে নূরের সব গুণই মাহিনের মধ্যে আছে। আমি কিছু ভুল বলিনি, নূর মাহিনের মধ্যেই বেঁচে আছে। আমাদের প্ল্যান অনুযায়ী মাহিনের সাথে বন্ধুত্বটা আরও গাঢ় করতে হবে, যেন ওর আর ওর ফ্যামিলির মনের মধ্যে খুব সহজে ঢুকে পড়তে পারি। তাহলেই নূর আর মাহিনের আসল মিস্ট্রিটা সামনে আনতে পারব। আর খালামণির দিকটা না হয় চাঁদই সামলে নেবে। আয়মন মৃদু হেসে বলল, ওকে দেখা করিয়ে দিস। আচ্ছা, তোকে একটা প্রশ্ন করব। মাহিন মুখটাকে গম্ভীর করে বলল, পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। ফ্রেন্ডদের সাথে ফর্মালিটি এলাউড না। যখন যা মন চাইবে তাই মন খুলে বলে দিবি। আয়মন, সাদমান যদি কখনো হারিয়ে যায়, যদি কখনো ওর সাথে যোগাযোগ করতে না পারিস, তখন তোর মনের অবস্থা ঠিক কি হবে? মুহূর্তেই মাহিনের মুখটা মলিন হয়ে গেল। ফ্যামিলির পরেই সাদমান তার সবচেয়ে দুর্বল জায়গা। মাহিনের চোখে প্রিয় মানুষ হারানোর ভয় স্পষ্ট দেখা যাচ্ছে। আয়মন মাহিনের চোখ দেখেই বুঝতে পারছে মাহিন সাদমানকে কতটা ভালোবাসে, সাথে এটা ও বুঝতে পারছে মাহিন আয়মনের কথায় খুব কষ্ট পেয়েছে। তাই সে মাহিনকে শান্ত করার জন্য জোরে একটা হাসি দিয়ে বলে উঠল, আরে শালা, আমি তো করেছি মজা, আর তুই কিনা সিরিয়াসলি নিয়ে নিলি। সাদমানকে কখনো তোর হারাতে হবে না। তুই যাকে যাকে ভালোবাসিস তাদের কাউকেই আমি হারাতে দেব না। তোর হাসি খুশি মুখটাই আমার প্রিয়। তোর মনমরা ফেসটা আমার একদম পছন্দ না। এই কথা বলেই আয়মন মাহিনের দিকে হাত বাড়িয়ে বলল, ভরসা করতে পারিস। আয়মনের কথা শুনে মাহিন যেন হাফ ছেড়ে বাঁচল। মাহিন ও আয়মনের দিকে হাত বাড়িয়ে বলল, তুই ও আমাকে ভরসা করতে পারিস। এভাবেই তারা ননস্টপ কথা বলতে থাকে।
কথা বলতে বলতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে সেদিকে তাদের খবর নেই। ওইদিকে চাঁদনির বাড়িতে সবাই চাঁদনির জন্য অপেক্ষা করছে। সন্ধ্যা হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত চাঁদনির ফেরার নাম নেই। কায়রা একটু আগেই চাঁদনিকে ফোন করেছিল আর 1 ঘন্টা বাদেই নাকি চাঁদনি বাড়ি ফিরবে। সাব্বির সেই কখন থেকে কায়রার পিছু পিছু ঘুরছে। কায়রা, জায়মা আর লাবিবা একসাথে বসে কথা বলছে এখানে ও সাব্বির এসে হাজির। কিছুক্ষণ পর পরই সাব্বির কায়রাকে চোখ মারছে। সাব্বিরের এমন কাজে কায়রার খুব অসহ্য লাগছে। এইদিকে লাবিবার চোখ বাড়ির মেইন দরজার দিকেই আটকে আছে। কারণ চাঁদনি আর আয়মনের ফেরার সাথে কোনো খবরই নেই। রাত 9টা। আয়মন আর মাহিন আড্ডা দিয়ে যে যার গাড়িতে উঠে পড়ল। মাহিনের মন আজ খুব ফুরফুরে। কারণ তার বেস্ট ফ্রেন্ড আরও একজন বেড়ে গেল, যার সাথে সে বিনা সংকোচে সব শেয়ার করতে পারে। আয়মন ও আজ খুব খুশি। মাহিনের সাথে কথা বলে তার নিজেকে খুব হালকা লাগছে, যেমনটা নূরের সাথে কথা বললে লাগত। ফোনের রিংটোনের আওয়াজে আয়মনের ভাবনায় ছেদ পড়ল। স্ক্রিনে তাকিয়ে দেখে লাবিবা কল করেছে। আয়মন তো মহা খুশি লাবিবার কল পেয়ে, আর মনে মনে বলল, কি ব্যাপার মিস লাবিবা আজ নিজে থেকেই আমাকে কল করল। এত দেখছি মেঘ না চাইতেন জল। আমাকে মিস করছে নাকি? নিশ্চয়ই আমার প্রেমে পড়েছে। এসব ভাবতে ভাবতে প্রথম কলটা কেটে যায়। দ্বিতীয় কল আসার সাথে সাথেই আয়মন রিসিভ করে আর ওই পাশ থেকে ওয়েজিত কণ্ঠে ভেসে আসল। লাবিবা, আয়মন ভাইয়া আপনি কোথায়? চাঁদ এখনো বাসায় ফিরেনি। আমাদের সবার খুব টেনশন হচ্ছে। এক নিঃশ্বাসে। আয়মন বাসায় ফিরেনি মানে? ওর তো হসপিটালের সিরিয়াল শেষ করে বিকেল 5টার মধ্যেই বাড়িতে থাকার কথা। মাথায় হাত দিয়ে। লাবিবা, আমি কিচ্ছু জানি না। আজ রোগীদের সিরিয়াল বেশি ছিল তাই চাঁদনি কায়রাকে বাসায় চলে আসতে বলে আর সে নিজেই হসপিটালে থেকে যায়। বলেছে সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবে। এখন তো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু ওর ফেরার সাথে কোনো খবরই নেই। আন্টি খুব টেনশন করছে চাঁদের জন্য। ফোনটা ও সুইচ অফ বলছে। আয়মন, আচ্ছা তুমি রাখো, আমি দেখছি। চিন্তিত কণ্ঠে আয়মন তাড়াতাড়ি মাহিনকে কল করল। প্রথম কলেই মাহিন রিসিভ করে ফেলল। আয়মন, কই তুই? ওয়েজিত কণ্ঠে। মাহিন, এই তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে? উদ্বিগ্ন হয়ে আয়মন, চাঁদ এখনো বাড়ি ফিরেনি। রাত 9টার উপরে বাজছে। মাহিনের এতক্ষণে চাঁদনির কথা মনে পড়ল। সে বলেই গিয়েছিল চাঁদনির শাস্তির কথা। সে ভেবেছে চাঁদনি হয়তো এতক্ষণে বাসায় চলে গেছে। মাহিন কোনো কথা না বলেই কলটা কেটে দেয়। কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। যা করার এখন দ্রুত করতে হবে। মাহিন গাড়ির স্টিয়ারিংয়ে তার সর্বশক্তি দিয়ে জোরে একটা ঘুষি মেরে চেঁচিয়ে বলতে লাগল, ও শিট! মিস চাঁদনির কথা তো আমার মাথা থেকেই বের হয়ে গেছে। আমি এতটা কেয়ারলেস কি করে হতে পারি? আমি বলেছি বলেই কি উনাকে এতক্ষণ পর্যন্ত হসপিটালে থাকতে হবে? মেয়েটার মাথায় কি কোনো বুদ্ধি নেই? বলেই গাড়ি ঘুরিয়ে হসপিটালের রাস্তায় মোড় নিল। খুব স্পিডে গাড়ি ড্রাইভ করতে লাগল। মাহিন পারছে না গাড়িটা হাওয়ায় উড়িতে নিতে। মাহিনের মাথায় শুধু একটা কথাই ঘুরছে, মিস চাঁদনি ঠিক আছে তো? কিন্তু ওইদিকে যে তার হাত থেকে টপটপ করে রক্ত ঝরছে সেদিকে তার খেয়াল নেই। আয়মনদের বাড়ি থেকে হসপিটালটা বেশ দূরে, তাই সে খুব স্পিডে গাড়ি ড্রাইভ করছে। চাঁদনি এমনিতেই শারীরিক,
মানসিক কোনো দিক থেকেই সুস্থ না। তার উপর এতক্ষণ পর্যন্ত হসপিটালে থাকা তার শরীরের জন্য আরও ক্ষতিকর। চাঁদনিকে সে ছোট বোন হিসেবে খুব ভালোবাসে। আয়মনের আপন কোনো বোন নেই, তাই সে চাঁদনিকে নিজের থেকেও বেশি ভালোবাসে। মাহিন এখন নিজের প্রতি নিজেই বিরক্ত। রাগের বশে চাঁদনিকে এত বড় শাস্তি দেওয়াটা তাকে তিলে তিলে যন্ত্রণা দিচ্ছে। তার নীলাভ চোখে অনুশোচনা দেখা যাচ্ছে। মাহিনের এই মুহূর্তে মনে হচ্ছে গাড়ির চেয়েও সে দ্রুত স্পিডে দৌড়িয়ে চাঁদনির কাছে পৌঁছে যেতে পারবে। গাড়ির স্পিড 100 ছুঁই ছুঁই। তারপরেও তার কাছে মনে হচ্ছে গাড়িটা চোখে এক গাধা ঘুম নিয়ে ঝিমিয়ে ঝিমিয়ে হাঁটছে, যা তার কাছে চরম অসহ্য লাগছে। হসপিটালের সামনে এসেই মাহিন তড়িৎ বেগে গাড়ি থেকে ধপাস করে নেমে পড়ল। দৌড় লাগালো হসপিটালের ভিতর। পুরো হসপিটালটা খা খা করছে। কোনো রোগীর আনাগোনা দেখা যাচ্ছে না। মাহিনের শরীর থেকে ঘাম ঝরছে। সাদা শার্টটা ঘামে চুপসে জিম করা বডির সাথে লেগে আছে। হাতের রক্তগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিছুক্ষণ পর পর এক ফোঁটা ঘাম এসে শুকনো রক্তগুলোকে তাজা করে দিচ্ছে। মাহিন দমকা হাওয়ার মতো দিশেহারা হয়ে চাঁদনির চেম্বারের উদ্দেশ্যে ছুটল। চেম্বারে প্রবেশ করার সাথে সাথেই মাহিন দেখল চাঁদনি চেয়ারে হেলান দিয়ে বসে আছে, চোখ দুটো বন্ধ করে। দেখেই বোঝা যাচ্ছে সেন্সলেস হয়ে আছে। মাহিন আর 1 মিনিটও দেরি করল না। তার হাত দিয়ে চাঁদনির গাল দুটো চেপে ধরে বলতে লাগল, মিস চাঁদনি, প্লিজ চোখ খুলুন। আমার ভুল হয়ে গেছে। আমার একদমই উচিত হয়নি আপনাকে এত বড় শাস্তি দেওয়া। আমি খুব অনুতপ্ত আমার ব্যবহারে। বিশ্বাস করুন, আমি ভাবিনি আপনি আমার কথা রাখার জন্য নিজেকে এত বড় শাস্তি দিবেন। চাঁদনিকে ওই অবস্থায় দেখে মাহিনের উপস্থিত বুদ্ধি পুরোপুরি লোপ পেয়েছে। তার মাথায় কাজ করছে না এখন কি করলে চাঁদনির সেন্স ফিরে আসবে। একজন সাধারণ মানুষও বুঝে যখন কেউ সেন্সলেস হয়ে যায় তখন তার সেন্স ফিরানোর জন্য চোখে মুখে পানি ছিটকাতে হয়। আর মাহিন তো একজন ডক্টর, তাও আবার এমবিবিএস ডক্টর। সাধারণ মানুষের তুলনায় তার উপস্থিত বুদ্ধি প্রখর। তার মাথায় একদমই কাজ করছে না এখন চাঁদনির চোখে মুখে পানি ছিটকানো দরকার। আয়মন দরজার সামনে এসে সবটা শুনে ফেলে। মাহিনের জন্যই চাঁদনির আজ এই অবস্থা। মাহিনের নির্দেশ শুনতে গিয়েই চাঁদনি হসপিটালে সেন্সলেস হয়ে পড়ে আছে। আয়মনের ইচ্ছে করছে এখন মাহিনের মাথা ফাটিয়ে দিতে। আয়মন দৌড়ে গিয়ে এক ঝটকায় মাহিনকে চাঁদনির কাছ থেকে সরিয়ে নেয়। চাঁদনির ডেস্কের উপর রাখা ওয়াটার বোতলটা নিয়ে চাঁদনির চোখে মুখে পানি ছিটকায়। চাঁদনি পিটপিট করে চোখ খুলে তাকাল। মাহিন আয়মনের ধাক্কা সামলাতে না পেরে দেয়ালের সাথে লেগে যায়। আয়মন মাহিনের দিকে চোখ লাল করে জোরে চিৎকার দিয়ে বলল, তোকে ভরসা করাটাই আমার ভুল হয়েছে। তোর জন্য আমার বোনের আজ এই অবস্থা। সব তোর জন্য হয়েছে। চাঁদ এমনিতেই একা থাকতে খুব ভয় পায়, তার উপর তুই পুরো হসপিটালে ওকে একা রেখে চলে গেলি। আমার বোন কি এমন ভুল করেছে যার জন্য তুই ওকে এভাবে শাস্তি দিলই? আমার বোনের যদি কিছু হয়ে যায় আমি তোকে ছাড়ব না বলেই চাঁদনিকে কোলে করে সামনের দিকে হাঁটা ধরল। মাহিনের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মাহিন নির্লিপ্ততা দৃষ্টিতে আয়মনের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। আয়মন চাঁদনিকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। চাঁদনি ঢুলু ঢুলু চোখে আয়মনের দিকে তাকিয়ে আছে। আয়মন চাঁদনিকে বুকে চেপে ধরে গাড়ি স্টার্ট করে দেয়। মাহিন মাতালদের মতো রাস্তায় হেলে দুলে হাঁটছে। আয়মনের প্রতিটা কথা মাহিনের বুকে তীরের মতো বিঁধেছে। আজ গাড়ি ড্রাইভ করতে ইচ্ছে করছে না তার। রাতের নিকষ কালো অন্ধকারে সে নিজেকে বিলিয়ে দিতে চাইছে।
আয়মনকে পেয়ে সে তার জীবনে আলোর ঝিলিক দেখেছিল, কিন্তু সেই আলোটা আজ রাতের নিকষ অন্ধকারে মিলিয়ে গেছে। আকাশের চাঁদটাও আজ ক্লান্ত মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। আজ চাঁদটা ও মাহিনকে সঙ্গ দিতে নারাজ। ল্যাম্প পোস্টের ঝাপসা আলোতে মাহিনের ছায়া দেখা যাচ্ছে। পুরো পৃথিবীকে রাতের বিকশ অন্ধকারটা জব্দ করে রেখেছে। তবে অন্ধকারের একটা বিশেষত্ব আছে, আর সেটা হল অন্ধকারে কোনো কিছুর ঝাপসা আলোতে নিজের ছায়াকে খুব ভালোভাবে দেখা যায়। সেই ছায়াটাই মনে করিয়ে দেয় তোর দুর্দিনে কেউ পাশে না থাকলে ও আমি ছায়া আছি তোর পাশে। তোকে ভরসা দেওয়ার জন্য পিছনে তাকালেই আমাকে দেখতে পাবি, আর এক বুক সাহস নিয়ে সামনে এগিয়ে যাবি। আয়মন চাঁদনিকে নিয়ে বাড়িতে পৌঁছে যায়। আয়মন গাড়ি থেকে খুব যত্ন করে চাঁদনিকে নিচে নামায়, তারপর চাঁদনিকে বুকে চেপে ধরে হাঁটা শুরু করে। চাঁদনির খুব কষ্ট হচ্ছে হাঁটতে। মাথা ব্যথা তার পুরো শরীরকে অবশ করে দিচ্ছে। কোমা থেকে সুস্থ হওয়ার পর থেকেই সে হালকা মাথা ব্যথা ও সহ্য করতে পারে না। বাড়ির ড্রয়িং রুমে ঢুকতেই চাঁদনির আম্মু চাঁদনিকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দেয়। আয়মন চাঁদনি আম্মুকে থামিয়ে দিয়ে বলে, প্লিজ মামানি, এখন কান্না করার সময় না। চাঁদের এখন পর্যাপ্ত পরিমাণ খাবার আর রেস্টের দরকার। আয়মন এবার লাবিবা আর কায়রাকে উদ্দেশ্য করে বলল, চাঁদনিকে রুমে নিয়ে যেতে। চাঁদনির আম্মু দৌড়ে কিচেনে চলে যায় মেয়ের জন্য খাবার রেডি করতে। লাবিবা আর কায়রা চাঁদনিকে ধরে উপরে নিয়ে যায়। মাহিন ঝর্ণার নিচে সাদা ধবধবে উন্মুক্ত শরীরটা নিয়ে দাঁড়িয়ে আছে। চোখগুলো লাল হয়ে গেছে, পুরো শরীর ভিজে একাকার। তার মনটা বিষাদে ছেয়ে আছে। ভেবেছিল শাওয়ার নিলে হয়তো মনটা ফ্রেশ হবে, কিন্তু তা আর হলো না। তাই একটা সাদা টাওয়াল জড়িয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসল। তারপর একটা অ্যাশ কালার ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট পরে বারান্দায় ইজি চেয়ারটায় বসে পড়ল। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। ইজি চেয়ারে মাথা এলিয়ে দিয়ে মাহিন চেকগুলো বন্ধ করে নিল। মাথায় কারো স্পর্শ পেয়ে মাহিন চোখ খুলল। তার মমো চুল মুছে দিচ্ছে টাওয়াল দিয়ে, আর চোখ মুখ কুঁচকে বলছে, এত বড় হয়ে গেছিস কিন্তু এখনো নিজের যত্ন নিতে শিখিসনি। জ্বর বাঁধিয়ে আমাকে জ্বালানোর খুব শখ হয়েছে, তাই না? মাহিন তার মমকে জড়িয়ে ধরে ফোঁপাতে লাগল। ছেলের কান্নার আওয়াজ শুনে সেলিনা চৌধুরী ঘাবড়িয়ে গেল। তিনি ও মাহিনকে জড়িয়ে ধরল। মাহিনের পিঠে হাত বুলাতে বুলাতে স্থির কণ্ঠে বলল, কি হয়েছে বেটা? তোমার কি খুব মন খারাপ? নাকি হসপিটালে কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে আমাকে সবটা খুলে বলো বেটা। দেখবে তোমার মন নিমিষে ভালো হয়ে যাবে। বুকের ভিতর থাকা কষ্টের পাথরটাও সরে যাবে। মাহিন তবুও চুপ করে আছে। কথা বলতে একদম ইচ্ছে করছে না তার। সেলিনা চৌধুরী এবার মাহিনকে জোর করে তার থেকে সরাল। মাহিনের চোখে পানি টলমল করছে, কিন্তু গড়িয়ে পড়ছে না, কারণ ছেলেদের চোখের পানি গড়িয়ে পড়া নিষিদ্ধ। পানি শুধু চোখের ভিতরেই থাকবে, তার বাহিরে আসার কোনো অনুমতি নেই। ভিতরটা চুরমার হয়ে গেলেও তারা প্রকাশ করতে পারে না। ছেলের অবস্থা দেখে সেলিনা চৌধুরীর বুকটা কেঁপে উঠল। তিনি ওয়েজিত কণ্ঠে বলে উঠলেন, কি হয়েছে বেটা? প্লিজ আমাকে সব খুলে বলো, না হয় বুঝব কিভাবে তোমার কি হয়েছে। তোমাকে এই অবস্থায় দেখে আমার একটুও ভালো লাগছে না। মোমের বুকে খুব কষ্ট হচ্ছে। সেলিনা চৌধুরী খেয়াল করল মাহিনের হাত থেকে রক্ত পড়ছে। হাতটা অনেকখানি কেটে গেছে। উনি তাড়াতাড়ি করে মাহিনকে ছেড়ে ফার্স্ট এইড বক্স নিয়ে আসল। আস্তে আস্তে কাটা জায়গাটা স্যাভলন দিয়ে পরিষ্কার করে একটা ওয়ান টাইম ব্যান্ডেড লাগিয়ে দিল।
উনি মাহিনের কাটা জায়গাটায় একটা চুমো খেলো, সাথে সাথে উনার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মাহিন বুঝতে পারছে তার মম তাকে নিয়ে খুব টেনশন করছে, আর কষ্টও পাচ্ছে। আসলে সব মায়েদের ধর্মই এটা। সন্তানরা যখন কোনো কিছু নিয়ে আপসেট থাকে বা কষ্ট পায় তখন তারা শান্তি পায় না। যতক্ষণ পর্যন্ত সন্তানদের মুখে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত তারা শান্তি পাবে না। এটাই নিয়ম। মাহিন এবার মুখ খুলল, ফরফর করে বলতে শুরু করল, মম তোমার ছেলে খুব খারাপ। তোমার ছেলের অ্যাটিটিউড, রাগ, জিদ খুব বেশি। তোমার ছেলে মেয়েদের একদম সহ্য করতে পারে না, এজন্যই মেয়েদের কারণে অকারণে কষ্ট দিয়ে ফেলে। তোমার ছেলের খারাপ স্বভাবের কারণে ওর সব কাছের মানুষরা ওর থেকে মুখ সরিয়ে নেয়। ওরা তোমার ছেলেকে ভরসা করতে পারে না। তোমার ছেলের মেন্টালিটি খুব ন্যারো। তোমার ছেলে খুব খারাপ মম। শুধু খারাপ বললে ভুল হবে, তোমার ছেলে জঘন্য খারাপ মম। সেলিনা চৌধুরী বুঝতে পেরেছে তার ছেলে ফ্রেন্ড কিংবা মেয়ে রিলেটেড কোনো কারণে আপসেট। কারণ তার প্রত্যেকটা কথা কাছের মানুষ মানে ফ্রেন্ড আর কোনো মেয়ের দিকে ইঙ্গিত করছে। সেলিনা চৌধুরী মাহিনের গালে হাত দিয়ে বলল, বেটা আমাকে বলো কি হয়েছে? সাদমানের সাথে ঝগড়া করেছ? নাকি নাদিম আর জারাফের সাথে? এই তোমার জেনিয়ার সাথে দেখা হয়নি তো আবার? ওয়েজিত কণ্ঠে। মাহিন মম ওদের কারো সাথেই আমার কিছু হয়নি। নাদিম, জারাফ দেশে নেই, ওরা বিজনেসের কাজে দুবাই গেছে। সাদমান তো আমেরিকাতেই। আর জেনিয়ার সাথে দেখা হওয়ার কোন অবকাশ নেই। সেলিনা চৌধুরী তাহলে কার সাথে তুমি রাগ করেছ বলো? মাহিন জানে এখন সবটা না শোনা পর্যন্ত তার মম তাকে ছাড়বে না। তাই সে হসপিটালের প্রথম দিন থেকে শুরু করে আয়মনের সাথে ফ্রেন্ডশিপ, চাঁদনির শাস্তির ব্যাপারে সব এক এক করে বলে দিল। তারপর একটা জোরে নিঃশ্বাস ছাড়ল। সেলিনা চৌধুরী হাহা করে হেসে বলল, তার মানে তুমি আয়মনের সাথে রেগে আছো? মাহিন তার মোমের হাসি দেখে ভ্যাবলার মতো তাকিয়ে রইল। সেলিনা চৌধুরী এবার হাসি থামিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, জানো ভাইদের সবচেয়ে দুর্বল জায়গা কোনটা? মাহিন মাথা নাড়িয়ে বলল, জানে না সে। সেলিনা চৌধুরী মুখ টিপে হেসে বলল, কিছুদিন আগে মিনারকে আমাদের এলাকার কিছু গুন্ডা পান্ডা মাঝরাস্তায় গাড়ি আটকিয়ে একটা বদ্ধ ঘরে আটকে রেখেছিল। এই ব্যাপারে মিনার তোমাকে কিছু বলেছে? মুহূর্তেই মাহিনের অশ্রুসিক্ত চোখগুলো লাল রূপ ধারণ করল। চেহারার এক্সপ্রেশন চেঞ্জও হয়ে গেল। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রাগে গিজগিজ করে বলল, কোনো কুবারও এত বড় সাহস আমার ভাইকে হ্যারাস করার? তুমি আমাকে এতদিন কিছু বলনি কেন? আমি এখনই মিনারকে নিয়ে ওই কুবাদের হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করে আসব। ব্লাডি বিচ বলেই সামনে থাকা একটা চেয়ারকে লাথি মেরে গুড়িয়ে ফেলল। সেলিনা চৌধুরী এবার মাহিনকে থামিয়ে টাইট করে জড়িয়ে ধরে বলল, বেটা দেখেছ? ছোট ভাইকে নিয়ে এই মিথ্যে কথাটা শুনেই তুমি কেমন তেলে বেগুনে জ্বলে উঠলে। আর আয়মনের বোনের সাথে তো তুমি এটা সত্যি সত্যি করেছ। সে তা নিজের চোখে দেখেছে। এবার বুঝো ওর কি পরিমাণ কষ্ট হয়েছে। ভাইদের সবচেয়ে দুর্বল জায়গা হলো তার আদরের ছোট বোন। সেই ছোট বোনটা যদি কারো জেদের বসে অকারণে কষ্ট পায় তখন সেই ভাইটা আর চুপ করে থাকতে পারে না। তোমার তো বোন নেই, কিন্তু ছোট ভাই আছে। ছোট ভাইয়ের মিথ্যা হ্যারাসের কথা শুনেই তুমি এত রেগে গেলে, আর যদি সে তোমার ছোট বোন হতো তাহলে কি করতে বলো তো? বোনের প্রতি ভাইদের একটা আলাদা টান থাকে। তোমার বোন থাকলেও তুমি একটা আলাদা টান ফিল করতে। মেয়েরা মায়া দিয়ে তৈরি। সব পুরুষদের কাছেই মেয়েরা মায়াবী।
বাবার রাজকন্যা হিসেবে মেয়েরা মায়াবী, ভাইদের কলিজার টুকরো বোন হিসেবে মেয়েরা মায়াবী, স্বামীদের প্রিয়তমা বউ হিসেবে মেয়েরা মায়াবী, আবার সন্তানদের জন্মদাত্রী মা হিসেবে ও মেয়েরা মায়াবী। মেয়েরা ঘৃণার বস্তু না বেটা, মেয়েরা মায়ার বস্তু, ভালোবাসার বস্তু। তাদের রাগ দিয়ে নয়, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। এতেই পুরুষদের প্রকৃত সুখ। কিছুটা থেমে আবার বলল, সরি বেটা, আমি তোমায় মিথ্যে বলেছি। না হয় তুমি বুঝতে পারতে না ভাই আর বোনের বন্ডিং কতটা স্ট্রং। আয়মনের রাগ হয়েছে তোমার প্রতি, এবার ওর রাগ ভাঙানোর দায়িত্ব তোমার। এ কথা বলেই সেলিনা চৌধুরী ছেলের মাথায় চুমো দিয়ে রুম থেকে বের হয়ে গেল। মাহিন শুয়ে শুয়ে তার মোমের সব কথাগুলো মাথায় ঢুকাল। দোষটা আসলে ওরই ছিল। চাঁদনিকে এত বড় শাস্তি দেয়া তার উচিত হয়নি। সকাল থেকেই চাঁদনিকে রোগা রোগা লাগছিল। মেয়েটার চোখে মুখে অস্বস্তি দেখা গেছে। তার উপর সকাল থেকে রাত 10টা অবধি রোগী দেখা চারটি খানি কথা না। হয়তো খাওয়া দাওয়াও করেনি, যার কারণে সেন্সলেস হয়ে গেছে। আর তাই তো আইমনের এত রাগ হয়েছে আমার প্রতি। যে করেই হোক আয়মনের রাগ আমার ভাঙ্গাতে হবে। মাহিনের একটুও ঘুম আসছে না, ছটপট করছে বিছানায় পড়ে। তার ইচ্ছে করছে চাঁদনিকে একবার দেখে আসতে। চাঁদনির ওই মায়াবী চেহারাটা মাহিনের চোখে ভাসছে, কিন্তু চাঁদনির বাড়ির অ্যাড্রেস তার জানা নেই। হুট করে তার মাথায় একটা আইডিয়া এলো। বিছানা ছেড়ে সে সামনে হাঁটা ধরল। অন্যদিকে আয়মন তাদের বাড়ির বাগানে মাথায় হাত দিয়ে বসে আছে। সে খুব অনুতপ্ত মাহিনের সাথে খারাপ ব্যবহার করে। চাঁদনিকে ওই অবস্থায় দেখে আয়মনের মাথা ঠিক ছিল না। এক হিসেবে চাঁদনি তার বোন, অন্য হিসেবে চাঁদনি তার বেস্ট ফ্রেন্ডের আমানত। দুই দিকেই তার দায়িত্বের পাল্লা ভারী। দায়িত্ব জিনিসটা খুব খারাপ। সে তার দায়িত্বকে সম্মান দিতে গিয়েই এত বাজে ব্যবহার করেছে মাহিনের সাথে। চাঁদনির বারান্দা থেকে পুরো বাগানটা স্পষ্ট দেখা যাচ্ছে। লাবিবা বারান্দায় দাঁড়িয়ে আয়মনকে দেখছে। দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে আয়মন খুব চিন্তিত। তাই লাবিবা উড়োনাটা গায়ে পেঁচিয়ে বাগানের উদ্দেশ্য পা বাড়ায়। লাবিবা আয়মনের পাশে বসে পড়ে। আইমনের সেদিকে খেয়াল নেই। লাবিবা বুঝতে পারছে আয়মন এখন আর নিজের মধ্যে নেই। সেই ঘোর চিন্তায় মগ্ন। রাত 1টা। চাঁদনির হাতে ভেজা কিছু রসিস্ত পেয়ে চাঁদনি চোখ মেলে তাকাল। তাকিয়ে দেখল কায়রা চাঁদনির হাত ধরে কান্না করছে। চাঁদনি তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসল। মাথায় হাত দিয়ে চোখ মুখ কুঁচকে মিনমিন করে কায়রাকে বলতে লাগল, কি হয়েছে কায়রা, তুমি কাঁদছ কেন? কায়রা এবার চাঁদনিকে জড়িয়ে ধরে কান্না শুরু করল আর বলতে লাগল, সরি আপু, আমার জন্যই আজ তোমার এই অবস্থা। আমি যদি জেদ দেখিয়ে তোমার সাথে থেকে যেতাম তাহলে তোমার এই অবস্থা হতো না। চাঁদনি কায়রার মাথায় হাত রেখে বলল, কায়রা, এখানে তোমার কোনো দোষ নেই। আমিই তোমাকে ফোর্স করেছিলাম বাড়ি চলে আসতে। মাথাটা খুব ধরে আছে। আই থিঙ্ক তোমার হাতের ধোয়া উঠা 1 কাপ হট কফি খেলে মাথা ব্যথাটা সারবে। কায়রা আর 1 মিনিটও দেরি করল না। চাঁদনিকে ছেড়ে রান্নাঘরে চলে গেল। চাঁদনির হঠাৎ মাহিনের কথা মনে পড়ে। আয়মন যে ওই সময় মাহিনের সাথে বাজে ব্যবহার করেছে তা আস্তে আস্তে চাঁদনির মাথায় অ্যালার্মের মতো বাজতে শুরু করে। ওই সময়ের কথাগুলো চাঁদনির একটু একটু করে মনে পড়তে থাকে। চাঁদনি বসা থেকে উঠে পড়ে। তার মাহিনের জন্য খুব কষ্ট হচ্ছে। মাহিনের কথা মনে পড়তেই তার চোখ দিয়ে পানি পড়া শুরু করে।
শুধু ওর জন্যই মাহিন আর আয়মনের মধ্যে ভুল বুঝাবুঝি শুরু হল। সবে মায়ে তাদের বন্ধুত্বটা গড়ে উঠেছিল, এর মাঝেই এমন অপ্রীতিকর ঘটনাটার জন্য অচিরেই তাদের মধ্যে ফাটল ধরল। এর মাঝেই কায়রা কফি নিয়ে হাজির। কায়রা চাঁদনির সামনে কফির মগটা ধরল। চাঁদনি কফিটা নিয়ে বারান্দায় দাঁড়াল, আর কায়রা শুয়ে পড়ল। লাবিবা অনেকক্ষণ ধরে আয়মনের পাশে বসে আছে, কিন্তু আয়মনের কোনো সাড়া শব্দ নেই। সে মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। লাবিবা আয়মনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এহেম এহেম করে গলা ঠিক করল। আয়মন সাথে সাথে বলে উঠল, তোমার উপস্থিতি বুঝানোর জন্য আমাকে ইঙ্গিত দিতে হবে না। গত 15 মিনিট ধরেই তোমার উপস্থিতি আমি টের পাচ্ছি। এবার লাবিবার দিকে তাকিয়ে বলল, এখনো ঘুমোয়নি কেন? আর চাঁদ এখন কেমন আছে? লাবিবা একদৃষ্টিতে আয়মনের দিকে তাকিয়ে আছে। মানুষটা তাকে এত বুঝে কিভাবে? যেখানেই থাকি না কেন উনি সবসময় আমার উপস্থিতি টের পেয়ে যায়। লাবিবা তার ভাবনার জগৎ থেকে বেরিয়ে আয়মনের দিকে তাকিয়ে বলল, ঘুম আসছিল না। চাঁদনির বারান্দা থেকে আপনাকে দেখা যাচ্ছিল, তাই ভাবলাম আপনার সাথে একটু কথা বলি। চাঁদ এখন ঘুমাচ্ছে। কায়রা ওকে রাতের মেডিসিন দিয়েই ঘুম পাড়িয়েছে। আপনি এত রাতে এখানে কি করছেন? আপনি ও তো ঘুমাননি। চাঁদনিকে নিয়ে টেনশন করছেন তাই না? আয়মন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চাঁদ যখন 1 মাসের একটা কিউট বাচ্চা ছিল তখন থেকেই ওর প্রতি আমার একটা আলাদা টান কাজ করত। সারাক্ষণ ওকে নিয়ে বসে থাকতাম। ও একটু কান্না করলেই আমার মাথা ঠিক থাকত না। তখন আমার বয়স মায় 7 বছর ছিল। আস্তে আস্তে আমি ও বড় হতে থাকি আর চাঁদ ও বড় হতে থাকে। ওর প্রতি টানটা আমার দিন দিন বাড়ছিল। ওর সব আবদার আমি পূরণ করতাম, কখনো কিছু অপূর্ণ রাখিনি। একবার সাব্বির আর চাঁদের মধ্যে খুব ঝগড়া হয়েছিল। দোষটা কিন্তু চাঁদেরই ছিল। সবটা জানা সওয়ে ও চাঁদের মুখে হাসি ফুটানোর জন্য আমি সাব্বিরকে খুব মারি। ওই দিন থেকেই সাব্বির আর আমার মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়। এখন অবশ্য আস্তে আস্তে সব নরমাল হচ্ছে। প্রায় 18 বছর ধরে আমি চাঁদকে আগলে রাখি। খুব দায়িত্ব নিয়ে ওর দেখাশোনা করি। তারপরই ওর লাইফে আসে নূর। মাঝে মাঝে মনে হতো নূরের ভালোবাসা আর দায়িত্বের কাছে আমার ভালোবাসা আর দায়িত্ব মূল্যহীন। আমার চেয়েও নূর হাজার হাজার গুণ বেশি খেয়াল রাখত চাঁদের। নূরের ভালোবাসা আর দায়িত্ব দেখে খুব নিশ্চিন্ত ছিলাম আমি। আল্লাহর কাছে এমন একজন ছেলেকেই চাঁদের লাইফ পার্টনার হিসেবে চেয়েছিলাম। আল্লাহ কবুল করেছে আমার দোয়া। কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেল। এক ঝটকায় সব এলোমেলো হয়ে গেল। নূর সবাইকে ছেড়ে চলে গেল, আর ওর সব দায়িত্ব আমাকে দিয়ে গেল। আমাকে জ্বালাতে ওর খুব ভালো লাগছে। দূর থেকে হয়তো আমাকে দেখে দেখে ও হাসছে। আমার বোনটা এখন শারীরিক, মানসিক কোনো দিক থেকেই ঠিক নেই। ওর জন্য খুব চিন্তা হয়। নূরের ঘাটতি আমরা কেউ কখনো পূরণ করতে পারব না, যতক্ষণ পর্যন্ত স্বয়ং নূর এসে ধরা না দেয়। কান্নাজড়িত কণ্ঠে। এই মুহূর্তে লাবিবার খুব ইচ্ছে করছে আয়মনকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আপনি কাঁদবেন না। আপনার কান্না আমার সহ্য হয় না। চাঁদের জন্য আপনাকে স্ট্রং হতে হবে। উনাকে দেখলে মনে হয় পৃথিবীর সব ভাইদের উনার থেকে শিক্ষা নেওয়া উচিত। কিভাবে বোনদের ভালোবেসে দায়িত্বের সাথে আগলে রাখতে হয়। আমি আস্তে আস্তে আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছি আয়মন।
আমি চাইলে ও হয়তো এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারব না। আপনি আমার দেখা পৃথিবীর সবচেয়ে পুরুষ। আপনাকে পাওয়া ভাগ্যের ব্যাপার। লাবিবা নিজেকে আটকাতে পারল না। কাপা কাপা হাতে আয়মনের কাঁধে হাত রাখল। আয়মন চোখে একরাশ জল নিয়ে লাবিবার দিকে তাকাল। আয়মন লাবিবার চোখে এই প্রথম তার জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে। আয়মন লাবিবার মুখ থেকেই ভালোবাসি কথাটা শুনতে চায়। এর জন্য যদি ওকে সারা জীবন ওয়েট করতে হয় সে তাই করবে। আয়মন তার কাঁধ থেকে লাবিবার হাতটা সরিয়ে বলতে লাগল, লাবিবা, আজ আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। আসলে আমি চাঁদকে ওই দিন আমেরিকা চলে যাওয়ার জন্য ফোর্স করেছিলাম। এমনকি আমেরিকা যাওয়ার সব ব্যবস্থা আমি ওকে করে দিয়েছিলাম। নূরের স্বপ্ন ছিল চাঁদনীকে একজন স্ট্রং এবং সফল ডক্টর হিসেবে দেখার। আমি জানতাম চাঁদ দেশে থাকলে কখনো নূরের স্বপ্ন পূরণ হবে না। কারণ এখানের প্রতিটা অলিতে গলিতে, রাস্তার মোড়ে, ভাসিটিতে, বাড়িতে সব জায়গায় নূরের অগণিত স্মৃতি জড়িয়ে আছে। এখানে থাকলে চাঁদ তার নূরের স্মৃতির অধ্যায় থেকে বের হতে পারবে না। তাই এক প্রকার জোর করেই আমি চাঁদকে দেশের বাহিরে পাঠিয়ে দেই। এই ব্যাপারে আমাদের ফ্যামিলির কেউ কিছু জানে না। ওরা জানলে হয়তো আমাকে ভুল বুঝবে। ওরা ভাববে আমি চাঁদকে ওদের থেকে দূরে সরিয়ে রেখেছি। আদৌ কিন্তু এটা না, আমি চাঁদের ভালো চেয়েছিলাম। তাই চাঁদকে সবার থেকে দূরে রেখেছিলাম। ভাই হিসেবে এটা আমার কর্তব্য ছিল। লাবিবা এবার বসা থেকে উঠে গেল। সামনের দিকে মুখ করে বলতে লাগল, জানেন আয়মন, আপনার মতো ভাই পাওয়া ভাগ্যের ব্যাপার। চাঁদ খুব লাকি আপনার মতো একজন ভাই পেয়ে। হয়তো আপনার বউও খুব লাকি হবে আপনার মতো বিশাল মনের একজন মানুষকে পেয়ে। এ কথা বলেই লাবিবা সামনে হাঁটা ধরে। আয়মন একদৃষ্টিতে লাবিবার যাওয়া দিকে তাকিয়ে আছে। আর মনে মনে বলছে, চিন্তা করো না প্রিয়তমা, আমার লাকি বউটা তুমিই হবে। তুমি নিজেই ধরা দিবে আমার কাছে। তোমার মনের কোথাও না কোথাও আমি আছি। তোমার চোখ দেখেই আজ বুঝতে পেরেছি। চাঁদনী বারান্দায় দাঁড়িয়ে কফিতে চুমুক দিচ্ছে, সাথে লাবিবা আর আয়মনকে দেখছে। চাঁদনীর ঠোঁটে তৃপ্তির একটা হাসি ফুটেছে। চাঁদনী ওদের দিকে তাকিয়ে মিনমিন করে বলতে লাগল, ভাইয়া, আমি সেই 6 বছর আগে থেকেই জানি তুই লাবুকে কতটা ভালোবাসিস। তবে তোর ভালোবাসাটা একতরফা ছিল। আমি ভেবেছিলাম লাবুকে তোর মনের কথা জানাবো, কিন্তু মাঝখান থেকে জিসান স্যার এসে সব এলোমেলো করে দেয়। লাবু তখন জিসান স্যারের প্রতি দুর্বল হয়ে যায়। তাই আমি ওইদিন লাবুকে সত্যিটা জানাতে পারিনি। তবে তুই যে এখনো লাবুকেই ভালোবাসিস সেটা আমার অজানা নয়। যদি কখনো আজ করতে পারি লাবুর মনে তোর জন্য কোনো ফিলিংস কাজ করছে, কথা দিচ্ছি ওই দিন আমি আর পিছোপা হব না। লাবুকে সবটা জানিয়েই ছাড়ব। চাঁদনী তাড়াতাড়ি বারান্দা থেকে এসে খাটে শুয়ে পড়ল। লাবিবা যেন বুঝতে না পারে চাঁদনী বারান্দা থেকে ওদের দেখছিল। তাই সে মিথ্যে ঘুমের নাটক করছে। লাবিবা রুমে এসে চাঁদনীকে একবার দেখে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। অন্যদিকে মাহিন মিনারের রুমে দাঁড়িয়ে আছে। মিনার ফোনে কথা বলতে ব্যস্ত। হেসে হেসে হেলে দুলে কথা বলছে সে। দেখে মনে হচ্ছে নাগিন ডান্স করছে। মিনারের ওই অবস্থা দেখে মাহিনের রাগে চোয়াল শক্ত হয়ে আসছে। মনে মনে বলতে লাগল, কথা বলবি ভালো কথা, কিন্তু এভাবে হেলেদুলে কথা বলার কি আছে? আজব। দূর থেকে এভাবে নাচানাচি করে কথা না বলে লাইভে গিয়েই তো নাচানাচি করতে পারিস। চাইলে কাপল ডান্সও করতে পারিস। মাহিনের এমন কথায় মিনার এবার পিছনে তাকাল।
মাহিনের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে মিনারের পিলা চমকে উঠল। মিনার কাপা কাপা কণ্ঠে বলে উঠল, কি ব্যাপার ভাইয়া, তুই এত রাতে আমার রুমে? মাহিন, দেখতে আসলাম প্রেমে পড়লে মানুষের কতটা অবনতি হয়। চোখ লাল করে। মিনার, তুই এসব বুঝবি না ভাইয়া, এটাকে অবনতি বলে না, এটাকে উন্নতি বলে। তুই যখন কাউকে ভালোবাসবি তখন বুঝবি। মুচকি হেসে। মাহিন, এতই যেহেতু ভালোবাসতে জানিস তাহলে যা তোর বউকে লাইভ দেখে আয়। নরম সুরে। মিনার থ্যাত। এত রাতে সম্ভব নাকি? মুখটা মলিন করে। মাহিন, কেন সম্ভব নয়? প্রেমিক পুরুষরা তো সবই পারে। তাহলে তুই কেন পারবি না? তোর বউয়ের ও হয়তো তোকে কাছ থেকে দেখতে মন চায়। মিনার কিছুটা ভেবে বলল, কিন্তু এত রাতে ওদের বাড়ি গেলে যদি ওর ফ্যামিলি মেম্বাররা কিছু মনে করে? তাছাড়া আমাদের এখনো এনগেজমেন্টও হয়নি। মুখ গোমরা করে। মাহিন, এই তোর মাথায় কি কোনো বুদ্ধি নেই? আমি কি তোকে বলেছি ডাক ঢোল পিটিয়ে যেতে? মিনার, কি বলতে চাস তুই? মাহিন, লুকিয়ে লুকিয়ে দেখা করে আসবি, যেন কেউ না দেখে। মিনার ক্লোজ আপ হাসি দিয়ে বলল, আইডিয়াটা মন্দ না। বাই দা ওয়ে, তুই এই আইডিয়া কই পেলি? তোর তো এসব বিষয় নিয়ে কোনো ধারণা থাকার কথা না। ভ্রু উঁচু করে। মাহিন কিছুটা তোতলিয়ে বলল, এই শুন, আমার এই সব নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। নাদিম আর জারাফ ওদের গার্লফ্রেন্ডদের সাথে এভাবে লুকিয়ে দেখা করে আসে। ওদের থেকেই জানতে পেরেছি। আইডিয়া ভালো না লাগলে বল, আমি আমার রাস্তা মাপি। কিছুটা ভাব নিয়ে। মিনার, এই না না ভাইয়া, তোর আইডিয়াটা ঝাক্কাস, তুই এই দিকটা সামলা। আমি জায়মাকে দেখে আসি বলেই গাড়ির চাবি খুঁজতে লাগল। মাহিন, আমি এদিক সামলাবো মানে? আমিও তোর সাথে যাব। মাহিনের এমন কথায় মিনার পিছু ফিরে সন্দেহের দৃষ্টিতে মাহিনের দিকে তাকিয়ে রইল। মিনারের দিকে তাকিয়ে মাহিন কথা ঘোরানোর জন্য গম্ভীর কণ্ঠে বলে উঠল, না মানে এত রাতে তুই একা একা যাবি? ব্যাপারটা খুবই চিন্তার। আমি বড় ভাই হয়ে তোকে এভাবে একা ছাড়তে পারি না। তাছাড়া তুই যে বিশ্রীভাবে গাড়ি ড্রাইভ করিস, যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলিস, তাই আমিও তোর সাথে যাব। মাহিন আর 1 মিনিটও দাঁড়াল না। সামনের দিকে হাঁটা ধরল। আর বিড়বিড় কর বলতে লাগল, উফফ বাবা, জোর বাঁচা, বেঁচে গেলাম। মিনার যেন কিছুই না বুঝে। না হয় আমার আর মান ইজ্জত থাকবে না। এই ছেলে আমার প্রেস্টিজের ফালুদা বানিয়ে ছাড়বে। মিনার হা করে তাকিয়ে আছে মাহিনের কাণ্ড দেখে। তার ভাই হঠাৎ তাকে প্রেম বিষয়ক ব্যাপারে এত ইন্সপায়ার করছে, আদৌ কি এটা বিশ্বাসযোগ্য? কিছুক্ষণ পর মিনার ওর সামনের দিকে হাঁটা ধরল। সেলিনা চৌধুরী লুকিয়ে লুকিয়ে ওদের সব কথা শুনে নিয়েছে। উনি খুব খুশি মাহিনের ব্যবহারে। এক গাল হেসে উনি বলে উঠলেন, যাই হোক, ওই চাঁদনি মেয়েটাকে আমার একবার দেখতে হবে। ওই মেয়ের জন্য আমার ছেলে তার হাত কেটেছে, এমনকি এত রাতে যত সব ফালতু লজিক দিয়ে মিনারকে কনভেন্স করেছে ওই বাড়িতে যাওয়ার জন্য। নিশ্চয়ই চাঁদনিকে দেখতে গেছে। সবার চোখ ফাঁকি দিল, ও মায়ের চোখে ফাঁকি দেওয়া যায় না বেটা। চলবে।